রাত প্রায় 11:30। বিছানায় শুয়ে ফোনে স্ক্রল করছিলাম। হঠাৎই অচেনা একটা নাম্বার থেকে কল এলো। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব মিষ্টি একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রিয়াদ বলছেন? জি, আমি রিয়াদ বলছি, কিন্তু আপনি কে? হুম, আমি নীলা। নামটা শুনেও কিছুই মনে পড়ল না। দুঃখিত, আমি ঠিক চিনতে পারছি না। চিনবেনও না, আমরা আগে কখনো কথা বলিনি। আমি একটু অবাক হলাম। তাহলে আমার নাম্বার পেলেন কিভাবে? সেটা বললে হয়তো আপনি রাগ করবেন। আগে বলুন, তারপর দেখি রাগ করি কিনা। আমার এক বান্ধবীর কাছ থেকে আপনার নাম্বার নিয়েছি, শুধু আপনার সঙ্গে একবার কথা বলার জন্য। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। মেয়েটার কণ্ঠে এক ধরনের লাজুক আন্তরিকতা ছিল, যেটা অদ্ভুতভাবে মন ছুঁয়ে গেল। আচ্ছা, কিন্তু আমার সাথেই কেন? একটা দরকারে। দরকারে? জি। কি দরকার? ফোনে বললে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। তাহলে? আপনি কি কাল ভার্সিটিতে আসবেন? আমি ভ্রুকুচকে ফোনটা কানের সঙ্গে আরো ভালোভাবে চেপে ধরলাম। আসবো, কিন্তু কেন? আপনার সঙ্গে 5-10 মিনিট কথা বলতে চাই। আমরা তো একে অপরকে চিনিই না, হঠাৎ দেখা করার কারণ? কারণটা আছে বলেই তো এত রাতে সাহস করে ফোন করেছি। শুনে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু। আমার কাছে সিরিয়াসই। আচ্ছা, অন্তত একটু ইঙ্গিত দেন। না, সামনে বসে বলবো। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? বাংলা বিভাগ, সেকেন্ড ইয়ার। তাই নাকি? আমি তো কখনো দেখিনি। দেখেছেন? কি? কখন? আরে হয়তো খেয়াল করেননি কখনো। আপনি আমাকে চিনেন? হ্যাঁ। বাহ, তাহলে তো মনে হচ্ছে শুধু আমিই আপনাকে চিনি না। ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো। হতে পারে। আচ্ছা, কাল কোথায় দেখা করবেন? লাইব্রেরির পাশের কৃষ্ণচূড়া গাছটার নিচে। কয়টায়? 12টার দিকে। ঠিক আছে, তবে একটা কথা। বলুন। যদি গিয়ে দেখি আপনি আসেননি? আমি আগে থেকেই থাকবো। আর যদি আমি না যাই? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব আস্তে গলায় বলল, তাহলে হয়তো অনেক সাহস জোগাড় করে করা এই ফোনটা বৃথা হয়ে যাবে। কথাটা শুনে কেন জানি আর না করার ইচ্ছে হলো না। আচ্ছা, আসবো। সত্যি? হুম। ধন্যবাদ। এখন তো অন্তত বলতে পারেন, এমন কি জরুরি কাজ? কাল দেখা হলে সব বলবো। আপনি কিন্তু রহস্য অনেক বেশি তৈরি করছেন। সব রহস্য একদিনেই খুলে ফেললে গল্প জমে না। আমি অজান্তেই হেসে ফেললাম। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কলটা কেটে গেল। ফোনটা বিছানায় রেখে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলাম। অচেনা একটা মেয়ের অদ্ভুত কথাবার্তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। পরের দিন ঠিক দুপুর 12টার 5 মিনিট আগেই লাইব্রেরি পাশে কৃষ্ণচূড়া গাছটার নিচে পৌঁছে গেলাম। দূর থেকে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা ফাইল, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আমাকে দেখেই একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি কাছে যেতেই মেয়েটা মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নীলা? জি। কয়েক সেকেন্ড নীরবতার পর আমি বললাম, আচ্ছা, এখন বলুন, এমন কি জরুরি কাজ যার জন্য এত রাতে ফোন করেছিলেন? নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আসলে আমাদের বাসার সামনের একটা পরিবার আছে, খুব সাধারণ মানুষ। পরিবারের একমাত্র মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ। ডাক্তার বলেছেন দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, কিন্তু চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটা ওদের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। কথাগুলো বলতে বলতে নীলার চোখে মুখে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠল। কয়েকদিন ধরে আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ অল্প দিয়েছে, কেউ শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু তাতে চিকিৎসার খরচের কাছাকাছিও যাওয়া যাচ্ছে না। আমি শান্ত গলায় বললাম, তারপর? তারপর শুনলাম
আপনার ভার্সিটিতে অনেক পরিচিতি আছে। আপনি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নেন। অনেকেই আপনার কথা বলেছে। আমি একটু অবাক হলাম। আমার কথা? হুম, সবাই বলেছে আপনি চাইলে মানুষকে এক করতে পারেন, ডোনেশন তুলতে পারেন। তাই শেষ ভরসা হিসেবে আপনার কাছেই এসেছি। কথাটা বলে নীলা মাথা নিচু করে ফেলল। যদি আমার কথাটা ভুল মনে হয়ে থাকে তাহলে আমি সত্যিই দুঃখিত। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তার কথাগুলো শুনে বুঝতে পারছিলাম মেয়েটা নিজের জন্য 1 টাকাও চাইতে আসেনি। একটা অসহায় পরিবারের জন্য এতটা সাহস করে একজন সম্পূর্ণ অচেনা মানুষের কাছে এসেছে। আমি হালকা হেসে বললাম, এই জন্যই এত রহস্য করছিলেন? নীলা বিব্রত হয়ে মাথা নেড়ে বলল, ফোনে বললে যদি আপনি গুরুত্ব না দিতেন। আর সামনে বললে দেব? নীলা কিছুটা বিব্রত হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করছি। নীলা অবাক হয়ে আমার দিকে তাকালো। মানে আপনি সাহায্য করবেন? ইনশাল্লাহ, শুধু আমি না, আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে বলবো। সবাই মিলে চেষ্টা করলে ভালো একটা পরিমাণ টাকা ওঠানো সম্ভব হবে। কথাটা শুনেই নীলার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সত্যি বলছেন? হুম, তবে সব কিছু ঠিকভাবে করতে হবে। চিকিৎসার কাগজপত্র, রিপোর্ট সব লাগবে, যেন সবাই নিশ্চিন্তে ডোনেট করতে পারে। সব আমার কাছে আছে। বলে সে ফাইলটা আমার হাতে দিল। আমি রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখে আবার তার হাতে ফিরিয়ে দিলাম। ঠিক আছে, আজ আমি বন্ধুদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, মানুষ হিসেবে এটা আমার কর্তব্য। সেদিন বিকেলেই আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে একসাথে করলাম, পুরো বিষয়টা খুলে বললাম। সবাই এক বাক্যে রাজি হলো। এরপর শুরু হলো ডোনেশন সংগ্রহের কাজ। কেউ পোস্টার বানালো, কেউ অনলাইনে ক্যাম্পেইন চালু করলো, কেউ আবার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। দিন দুয়েকের মধ্যেই পুরো ভার্সিটিতে বিষয়টা ছড়িয়ে পড়ল। শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, অন্য ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থীও সাহায্যের হাত বাড়িয়ে দিল। কেউ নিজের হাত খরচের টাকা দিল, কেউ আবার পরিচিত বড় ভাইদের সঙ্গে যোগাযোগ করলো। ছোট ছোট সহযোগিতাগুলো ধীরে ধীরে বড় একটা অঙ্কে পরিণত হতে শুরু করলো। সব কিছুর হিসাব নিকাশের দায়িত্ব আমি আর আমার কয়েকজন বন্ধু সামলাচ্ছিল। আর নীলা সারাক্ষণ আমাদের সঙ্গেই থাকতো। কারো কোনো প্রশ্ন থাকলে সে রোগীর রিপোর্ট দেখাতো, চিকিৎসকের প্রেসক্রিপশন বুঝিয়ে বলতো। ওর চোখে মুখে সবসময় একটা চিন্তা কাজ করত, কিন্তু তারপরও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতো না। এভাবে একসঙ্গে কাজ করতে করতেই আমাদের কথাবার্তা একটু একটু করে বাড়তে লাগলো। আগে যেখানে শুধু কাজের কথাই হতো, এখন মাঝে মধ্যে অন্য বিষয়েও দু একটা কথা হয়ে যেত। সেই সাথে একে অপরকে তুমি করে বলা শুরু করে। আমি একদিন মুচকি হেসে বললাম, আচ্ছা, তুমি সবসময় এত চুপচাপ থাকো? নীলা একটু হেসে বলল, না তো। আমার সামনে দেখছি কথাই বলতে চাও না। আসলে কি বলবো বুঝতে পারি না। এত রাতে অচেনা একজনকে ফোন করার সাহস ছিল, আর এখন কথা বলতে লজ্জা লাগছে? আমার কথাই নীলা হেসে ফেলল। তখন প্রয়োজন ছিল। আর এখন? নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। আমি আর কিছু বললাম না, শুধু হালকা হেসে সামনে হাঁটতে লাগলাম। দিন যত যাচ্ছিল আমাদের কাজও প্রায় শেষের দিকে এগোচ্ছিল। অবশেষে 1 সপ্তাহের চেষ্টায় বেশ ভালো একটা পরিমাণ টাকা সংগ্রহ হয়ে গেল। সেদিন বিকেলে আমরা সবাই মিলে সেই পরিবারের বাসায় গেলাম। টাকাগুলো তাদের হাতে তুলে দিতেই মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়লেন। আমরা সবাই তাকে সান্ত্বনা দিলাম। তিনি বারবার আমাদের জন্য দোয়া করতে লাগলেন। বাসা থেকে বের হওয়ার পর অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল এতদিনের পরিশ্রমটা সত্যি সার্থক হয়েছে। পাশে হাঁটতে হাঁটতে নীলাভ আস্তে করে বলল, জানো, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ফিরিয়ে দেবে। আমি ওর দিকে তাকিয়ে হেসে বললাম, মানুষকে সাহায্য করার সুযোগ সবাই পায় না, তুমি সেই সুযোগটা করে দিয়েছ। নীলা কিছু বলল না, শুধু ঠোঁটে কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সেদিনের পর থেকে আর কোনো কারণ ছাড়াই আমাদের মাঝে কথাবার্তা শুরু হয়ে গেল। কখনো ক্লাস শেষে ক্যাম্পাসে দেখা হতো, কখনো লাইব্রেরির সামনে, আবার কখনো ক্যান্টিনে হঠাৎই মুখোমুখি হয়ে যেতাম। শুরুতে কুশল বিনিময়ে সীমাবদ্ধ থাকলেও
অল্প কিছুদিনের মধ্যে সেই কথাগুলো দীর্ঘ আড্ডায় রূপ নিতে শুরু করলো। কোনো দিন আমি ক্লাস শেষ করে বের হলে গেটের কাছে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখতাম। আবার কোনো দিন আমি লাইব্রেরিতে বই জমা দিতে গেলে ও ঠিক তখনই বই নিতে আসতো। প্রথম প্রথম ব্যাপারগুলো কাকতালীয় মনে হলেও পরে বুঝতে পারলাম দুজনেরই দেখা হওয়ার ইচ্ছেটা সমান। একদিন ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম। নীলা এসে আমার সামনের চেয়ারটায় বসলো। আজ তোমার কোনো ক্লাস নেই? ছিল, শেষ হয়ে গেছে। তাহলে বাসায় যাওনি কেন? নীলা চায়ের কাপের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমনি। এমনি? সবকিছুর কারণ বলতে হয় নাকি? আমি হেসে মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আজকে তোমার কাছে হেরে গেলাম। নীলা হু হু করে হেসে উঠল। সেদিনের পর থেকে আমরা মাঝে মধ্যেই একসঙ্গে ক্যান্টিনে বসতাম। কখনো চা, কখনো ফুচকা, কখনো আবার ক্লাসের ফাঁকে শুধু গল্প। আমাদের গল্পের কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। কখনো ছোটবেলার দুষ্টুমি, কখনো প্রিয় বই, কখনো স্বপ্নের চাকরি, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে হাসি ঠাট্টা। একদিন হাঁটতে হাঁটতে আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করি? করো। সেদিন যদি আমি তোমার ফোন না ধরতাম? নীলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আবার ফোন দিতাম। তাও না ধরলে? অন্য কোনো উপায় বের করতাম। এত জেদ? নীলা মুস্কি হেসে বলল, কিছু কিছু বিষয়ে জেদ ধরা ভালো। আমি আর কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম মেয়েটা যতটা শান্ত তার ভেতরটা ঠিক ততটাই দৃঢ়। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। একদিন হঠাৎ নীলা ভার্সিটিতে আসেনি। সারাদিন ওকে কোথাও না দেখে কেন জানি অস্থির লাগছিল। বিকেলের দিকে আর থাকতে না পেরে ফোন করলাম। কোথায় তুমি? বাসায়। ভার্সিটিতে আসোনি কেন? শরীরটা একটু খারাপ। ডাক্তার দেখিয়েছ? না, তেমন কিছু না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, সব কিছু হালকাভাবে নিও না, ওষুধ খেয়ে বিশ্রাম নাও। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর নীলা আস্তে করে বলল, তুমি আমার জন্য এত চিন্তা করো? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে বললাম, বন্ধু হিসেবে এতটুকু চিন্তা তো করতেই পারি। নীলা শুধু ছোট্ট করে বলল, ও আচ্ছা। ফোন কেটে গেল। কিন্তু কেন জানি বন্ধু হিসেবে কথাটা বলার পরও আমার নিজের কাছে কথাটা পুরোপুরি সত্যি মনে হলো না। সেদিনই প্রথম উপলব্ধি করলাম, নীলার সঙ্গে কথা না হলে দিনটা অসম্পূর্ণ লাগে। ওর হাসিটা না দেখলে ক্যাম্পাসটাও যেন আগের মতো প্রাণবন্ত লাগে না। হয়তো ভালো লাগা ঠিক এভাবেই নিঃশব্দে মানুষের জীবনে জায়গা করে নেয়। এরপর থেকে নিজেকে যতই বোঝানোর চেষ্টা করি যে নীলা শুধু একজন ভালো বন্ধু, ততই বুঝতে পারছিলাম আমি নিজের কাছেই মিথ্যা বলছি। ওর একটা মেসেজ না এলে অকারণেই ফোনটা বারবার হাতে তুলে নিতাম। ভার্সিটিতে এসে প্রথমেই চারপাশে তাকিয়ে দেখতাম নীলা এসেছে কিনা। হয়তো এটাই ভালোবাসার শুরু। একদিন বিকেলে নীলাকে মেসেজ করলাম, আজ একটু সময় হবে? হবে কেন? এমনি। বিকেলে টি ভ্যালি ক্যাফেতে আসবে? ঠিক আছে, আসবো। সারাটা দিন কেমন যেন অস্থির লাগছিল। কতবার যে মনে মনে কথাগুলো গুছিয়েছি তার হিসাব নেই। বিকেল হতেই আমি চলে গেলাম ক্যাফেতে। কয়েক মিনিট পর নীলা এলো। হালকা আকাশি রঙের থ্রি পিচ, ওড়না বাতাসে দুলছিল। আমাকে দেখেই আগের মতো সেই পরিচিত হাসিটা দিল। কি ব্যাপার, আজ এত সিরিয়াস দেখাচ্ছে কেন? আমি একটু হেসে বললাম, একটা কথা বলবো? বলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল। জানো, তোমার সঙ্গে পরিচয়টা হয়েছিল একটা অচেনা ফোন কল দিয়ে। তখন ভাবিনি সেই ফোনটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটা হয়ে যাবে। নীলা নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। প্রথমে তোমাকে শুধু একজন ভালো মানুষ মনে হয়েছিল, তারপর বন্ধু। কিন্তু কখন যে তোমাকে আমার প্রতিদিনের অভ্যাস বানিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। ও কিছু বলল না। আমি ধীরে ধীরে বললাম, এখন তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না। তোমার সঙ্গে কথা না হলে দিনটা অসম্পূর্ণ মনে হয়। তুমি অসুস্থ হলে আমার অস্থির লাগে। তুমি হাসলে আমার মন ভালো হয়ে যায়।
একটু থেমে গভীর শ্বাস নিলাম। নীলা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চারপাশে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। নীলা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, জানো, আমি অনেক দিন ধরেই এই কথাটা শুনতে চেয়েছিলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মানে? নীলা মুস্কি হেসে বলল, যেদিন প্রথম তোমাকে ফোন করেছিলাম সেদিন শুধু ওই অসুস্থ মেয়েটার জন্যেই ফোন করিনি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। তোমাকে অনেক দিন ধরেই ভালো লাগতো, ক্যাম্পাসে দূর থেকে দেখতাম, কিন্তু কথা বলার কোনো সাহস ছিল না। ওই ঘটনাটা শুধু একটা উপলক্ষ ছিল, তোমার সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ। আমি হেসে ফেললাম। তাহলে এতদিন আমাকে লুকিয়ে রেখেছিলে? নীলা কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। নীলা মাথা নিচু করে থাকলেও তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি একটু এগিয়ে গিয়ে ধীরে বললাম, তাহলে এতদিন শুধু আমাকে দেখে চুপচাপ লুকিয়ে থাকতেই ভালো লাগতো? নীলা ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। চোখে লাজ, কিন্তু সে লাজের ভেতরেও এক ধরনের শান্ত স্বীকারোক্তি। আমি ভেবেছিলাম তুমি কখনো বুঝবে না। আমি একটু হেসে বললাম, কিন্তু এখন যেহেতু বুঝেছি তাই আর দেরি করতে চাই না। চারপাশে কফি শপের হালকা শব্দ, মানুষের ভিড়, সবকিছু যেন আমাদের থেকে দূরে সরে গেছে। ওই মুহূর্তে শুধু আমরা দুজন। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, জানো, শুরুটা ছিল একটা অচেনা ফোন কল দিয়ে, আর এখন তুমি আমার জীবনের সবচেয়ে পরিচিত অনুভূতি হয়ে গেছো। নীলা চুপ করে শুনছিল। আমি তার দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি আর বন্ধু হয়ে থাকতে চাই না নীলা। নীলা একটু কেঁপে উঠল। আমি ধীরে পরিষ্কার গলায় বললাম, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই, শুধু আজ না, সব দিনের জন্য। তুমি কি আমার এই জীবনটাকে গ্রহণ করবে? কয়েক সেকেন্ড নীরবতা। নীলা চোখ নামিয়ে নিল। তারপর খুব আস্তে বলল, আমি তো অনেক আগে থেকেই রাজি। আমার বুকের ভেতর যেন হালকা হয়ে গেল। আমি আর কিছু না বলে শুধু তার হাতটা ধরে নিলাম। এই প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই, কোনো দূরত্ব ছাড়াই। সেদিন কৃষ্ণচূড়া গাছের নিচের সেই শুরুটা আজ একটা পূর্ণতার দিকে এগিয়ে গেল। এরপর সব কিছু খুব স্বাভাবিক এগোতে লাগলো। আমি প্রথমে আমার পরিবারের সঙ্গে নীলার কথা বললাম। বাবা মা প্রথমে একটু অবাক হলেও আমার কথার ভেতরে সত্যিটা তারা বুঝতে পারলেন। নীলার সরলতা, তার দায়িত্ববোধ, সব শুনে তারা ধীরে ধীরে রাজি হয়ে গেলেন। নীলার পরিবারকেও বিষয়টা জানানো হলো। শুরুতে একটু দ্বিধা থাকলেও আমাদের দুজনের পরিচয়ের গল্প, একসাথে করা কাজ আর মানুষের জন্য করা সেই চেষ্টা, সব কিছু শুনে তারাও মেনে নিলেন। দুই পরিবারের সম্মতিতে একদিন ছোট করে আংটি বদল হলো। খুব বেশি আড়ম্বর ছিল না, কিন্তু অনুভূতিটা ছিল বিশাল। নীলা সেদিন আমার দিকে তাকিয়ে বলেছিল, অচেনা নাম্বার থেকে শুরু হওয়া গল্পটা এত দূর আসবে ভাবিনি। সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা শুধু ভালোবাসায় থেমে থাকেনি, দায়িত্ব আর বিশ্বাসে আরও গভীর হয়েছে। পরিবারের দোয়া, বন্ধুদের ভালোবাসা আর আমাদের ছোট ছোট স্বপ্নগুলো মিলেই অবশেষে আমাদের বিয়ের দিন ঘনিয়ে এলো। বিয়ের দিনটা যেন আমাদের গল্পের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে এলো। চারপাশে ফুলের সাজ, হালকা আলো আর মানুষের হাসি মুখ, সবকিছুর মাঝেও আমার চোখ শুধু খুঁজছিল নীলাকে। সাদা লাল শাড়িতে তাকে যখন প্রথম দেখলাম, মনে হলো সময়টা একটু থমকে গেছে। যে মেয়েটা একদিন অচেনা নাম্বার থেকে কল দিয়েছিল, আজ সে আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। নীলাভ ধীরে ধীরে এগিয়ে এলো, চোখ নামানো, ঠোঁটে লাজুক হাসি। আমি একটু নিচু স্বরে বললাম, আজকে তো আর লুকানোর জায়গা নেই, তাই না? নীলা মাথা না তুলে খুব আস্তে বলল, এখন তো লুকাতে চাইও না। তার এই কথাটাই বুকের ভেতর কেমন একটা শান্ত ঢেউ উঠে গেল। বিয়ে সম্পন্ন হলো খুব সাধারণভাবে, কিন্তু অনুভূতিটা ছিল অসাধারণ। দুই পরিবারের দোয়া, কাছের মানুষদের উপস্থিতি আর আমাদের দুজনের ভেতরের নীরব প্রতিশ্রুতি, সবকিছু মিলে দিনটা যেন পূর্ণতা পেল। সন্ধ্যা গড়িয়ে যখন সবাই ধীরে ধীরে বিদায় নিতে লাগলো, তখন আমি আর নীলা একসাথে দাঁড়িয়েছিলাম। নতুন জীবনের দোরগোড়ায়, একটু অচেনা অনুভূতি, আবার
খুব চেনা ভালোবাসা। গাড়িতে করে যখন আমরা বাড়ির দিকে ফিরছিলাম, নীলা জানালার বাইরে তাকিয়েছিল। আমি চুপচাপ তাকে দেখছিলাম। এখন কেমন লাগছে? নীলা একটু সময় নিয়ে বলল, মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। তার এই সহজ কথাটার ভেতর এত গভীরতা ছিল যে আমি আর কিছু বলতে পারলাম না। রাত যখন গভীর হলো, আমাদের নতুন ঘরে সবকিছু খুব শান্ত। হালকা আলো, ফুলের সুবাস আর অদ্ভুত এক নীরব উত্তেজনা। আমি ধীরে তার দিকে এগিয়ে গেলাম। দেখলাম সে কিছুটা নার্ভাস। আমি মৃদুস্বরে বললাম, কি ভয় লাগছে? নীলা চোখ তুলে আমার দিকে তাকালো। তারপর হালকা হাসি দিয়ে বলল, ভয় না, শুধু অদ্ভুত লাগছে। এতদিন যাকে দূর থেকে চিনতাম, এখন সে একদম কাছের। দূর থেকে শুরু হলেও এখন তার কোনো দূরত্ব নেই। এই কথার পর সে আর কিছু বলল না, শুধু মাথাটা একটু নিচু করল। আমি ধীরে ধীরে বললাম, জানো, সেই প্রথম ফোন কলের রাতটা যদি না হতো, তাহলে হয়তো আজকের এই মুহূর্তটা কখনো আসতো না। নীলাভ আস্তে করে বলল, ওই কলটা শুধু একটা কল ছিল না, ওটা ছিল শুরু। আর আজ? আজ সেটা পূর্ণতা। নীলা কথাটা শেষ করতেই আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। পুরো রাতের নীরবতা যেন আমাদের চারপাশে গলে পড়ল। জানালার পর্দা বাতাসে একটু দুলছিল, কিন্তু সেই দুলনির ভেতরেও এখন আর বাইরের পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। আমি আর কিছু না ভেবে তাকে কাছে টেনে নিলাম, খুব যত্ন করে, যেন এই মুহূর্তটা ভেঙে না যায়, যেন সে হারিয়ে না যায় কোথাও। তার নিঃশ্বাস আমার খুব কাছে, চোখে সেই চেনা লাজ, কিন্তু এবার আর পিছু হটেনি। একটা নরম নিঃশ্বাসের ভেতরে সব দ্বিধা মিলিয়ে গেল। তার হাতটা ধীরে আমার হাতে এসে থামল। এই স্পর্শে যেন হাজারটা না বলা অনুভূতি একসাথে জেগে উঠল। অচেনা নাম্বারের সেই রাত, প্রথম দেখা, ধীরে গড়ে ওঠা বিশ্বাস, আর সব অপেক্ষা। তার কপালে আমার ঠোঁট ছুঁয়ে গেল, নরম, থেমে থাকা এক অনুভূতি। তারপর আর কিছু আলাদা করে বলা হয়নি, শুধু কাছে থাকা, নিঃশ্বাসের উষ্ণতা, আর একে অপরের ভেতরে হারিয়ে যাওয়ার মতো শান্ত একটা রাত। আমি ধীরে ধীরে তাকে আমার করে নিতে লাগলাম, আর নীলাও এতে সাড়া দিতে লাগলো। বাইরে রাত যখন গভীর হচ্ছিল, ভেতরে পৃথিবী ততটাই আপন হয়ে উঠছিল। আর সেই অচেনা কল থেকে শুরু হওয়া গল্পটা এবার সত্যিকারের ঘরে ফিরে। প্রিয় শ্রোতা, এভাবে শেষ হলো আমাদের আজকের গল্প, অচেনা কল থেকে পূর্ণতা। কিছু গল্প আসলেই অদ্ভুত হয়, তাই না? একটা ভুল নাম্বার বা একটা সাধারণ ফোন কলও যে মানুষের জীবনকে এভাবে বদলে দিতে পারে, তা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। আসলে ভালোবাসা বোধ হয় এভাবেই আসে, নিঃশব্দে, অলক্ষ্যে, আর তারপর পুরো জীবনটাকে জড়িয়ে নেয় এক অদ্ভুত মায়ায়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। নীলার সেই জেদ আর আমাদের এই সুন্দর পরিণতিকে আপনাদের মন ছুঁতে পেরেছে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটা মন্তব্য আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয় মানুষদের সাথে, বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো বিষণ্ণ বিকেলে একটুখানি ভালো লাগার পরশ এনে দেবে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও সুন্দর সুন্দর ভালোবাসার ও জীবনের গল্প শুনতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।